আমার আছে জল। রেল স্টেশনের এত সুন্দর নাম আছে। সোহাগী, এটা আবার কেমন নাম? দিলু বলল, আপা, নামটা কি সুন্দর দেখেছো? নিশাত কিছু বলল না। তার ঠান্ডা লেগেছে। সারা রাত জানালার পাশে বসেছিল। খোলা জানালায় খুব হাওয়া এসেছে। এখন মাথা ভার ভার। কিছুক্ষণের মধ্যেই হয়তো নাক দিয়ে জল ঝরতে শুরু করবে। দিলু বলল, আপা, স্টেশনের নামটা দেখো না প্লিজ। পড়েছি, ভালো নাম। দিলুর মন খারাপ হয়ে গেল। সে আশা করেছিল নিশাত আপাও তার মতো অবাক হয়ে যাবে, চোখ কপালে তুলে বলবে, ওমা, কেমন নাম। কিন্তু সে আজকাল কোনো কিছুতেই অবাক হয় না। কথাবার্তা বলে স্কুলের জিওগ্রাফি আপার মতো। নিশাত বলল, দিলু, দেখো তো বাবু কোথায়? দুধ খাবে বোধহয়। দিলু বাবুকে কোথাও দেখতে পেল না। এমন দুষ্ট হয়েছে, ওয়েটিং রুমে ঘাপটি মেরে বসে আছে হয়তো। কাছে গেলেই টু দেবে, ধরতে গেলেই আবার ছুটে যাবে। ওয়েটিং রুমের সামনে এক গাদা জিনিসপত্রের সামনে বাবা দাঁড়িয়ে আছেন, বিরক্ত মুখ। তিনি দিলুকে দেখেই বলল, এক একজন এক এক দিকে চলে গেছে। ব্যাপারটা কি? তোর মা কোথায়? জানি না তো। তোর মাকে খুঁজে বের কর। আমি পারবো না বাবা, আমি বাবুকে খুঁজছি। বাবুকে খুঁজলে তোর মাকে খোঁজা যাবে না? এরকম কথা কোথাও লেখা আছে? সবাই আজ এরকম করে কথা বলছে কেন? কোথাও বেড়াতে গেলে সবার হাসি খুশি থাকা উচিত, কিন্তু এখানে সবাই কেমন রেগে রেগে কথা বলছে। রাগটা তার উপর। ট্রেনে মা 3 বার বললেন, দিলু, পা নাচাচ্ছ কেন? পা নাচানো একটা অসভ্যতা। চুপ করে বসো। পা নাচানোর মধ্যে আবার অসভ্যতা কি? যত আজগুবি কথা। দিলু, বলো বাবা, তোর মাকে খুঁজে বের কর। আমার পাইপের তামা সে কোথায় রেখেছে? আমি কি করে জানবো? আমি রাখলে আমি জানতাম। আমি তো রাখিনি। দিলুর বাবা ওসমান সাহেব রাগী চোখে মেয়ের দিকে তাকালেন। ওসমান সাহেবের বয়স 58, কিন্তু দেখায় আরো বেশি। শরীর হঠাৎ ভারী হয়ে গেছে। মাথার সমস্ত চুল পাকা। মেজাজের পরিবর্তন হয়েছে হঠাৎ করেই। এখন আর কিছুতেই ধৈর্য রাখতে পারে না। তিনি দিলুর উপর ঝাঁঝিয়ে উঠতে গিয়েও থেমে গেলেন। দিলুর বয়স এই মার্চে 14 হবে, নাকি 15? মেয়েদের এই বয়সটা অন্যরকম। এই বয়সের চেনা মেয়েগুলিকেও অচেনা লাগে। মনে হয় অন্য বাড়ির মেয়ে। এদের উপর কিছুতেই রাগ করা যায় না। দিলু পরেছে একটা ধবধবে সাদা স্কার্ট, পায়ের মোজা ও জুতা দুই লাল, মাথায় দুটি লম্বা বেনি। শীতের সকালে রোদে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বড় অচেনা লাগছে। এর উপর রাগ করা যায় না। ওসমান সাহেব বাক্স পেটরা হাতড়াতে লাগলেন। পাইপ ধরানোর ইচ্ছা হচ্ছে, অনিয়ম করা যায়। ছুটি হচ্ছে অনিয়মের জন্য। দিলু ওয়েটিং রুমে কাউকেই পেল না। তবে ওয়েটিং রুমের বাথরুমের দরজা বন্ধ। ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে। কেউ আছে নিশ্চয়ই। মা বোধহয় বাবুকে বাথরুম করাচ্ছেন। দিলু ডাকলো, বাথরুমে কে? জল পড়ার শব্দ থেমে গেল। দিলু আবার বলল, বাবু তুমি? কোনো সাড়া নেই। তার মানে মা একমাত্র ব্যক্তি যিনি বাথরুম থেকে কোনো কথা বলে না। দিলু যদি বলে, মা, গায়ে মাখার সাবানটা আছে, মা জবাব দেবে না। বাথরুম থেকে কথা বলার নাকি অসভ্যতা? এর মধ্যে অসভ্যতার কি আছে? খুট করে দরজা খুললো। দিলু দেখলো ভেজা মুখে জামিল ভাই বের হয়ে আসছেন। কি রে দিলু, এমার্জেন্সি নাকি? যা ঢুকে পড়। ছি, কি অসভ্যতা! জামিল ভাইয়ের একেবারে কাণ্ডজ্ঞান নেই। মেয়েদেরকে বাথরুমে যাওয়ার কথা এভাবে বলে নাকি? সে যে বড় হচ্ছে, এটা কি জামিল ভাইয়ের চোখে পড়ে না? এখন শাড়ি পরলেই তাকে আপনি করে বলে। জামিল ভাই বোধহয় তাকে কখনো শাড়ি পরা দেখেনি। জামিল ভাই, বাবুকে দেখেছেন? না। মাকে দেখেছেন? না। কেন? আপা খুঁজছে বাবুকে, বাবা খুঁজছে মাকে। ওরা মনে হয় স্টেশনের বাইরে হাঁটতে গেছে। চলো যাই। চল যাই, খুঁজে নিয়ে আসি। তোকে তো দারুণ লাগছে রে দিলু। ট্রেনে কি এই ড্রেসেই ছিলি নাকি? মাই গড, তখন তো চোখেই পড়েনি। জামিল ভাই দেখলো দিলু খুব লজ্জা পাচ্ছে। এর কারণ কি সে ঠিক বুঝতে পারলো না। মেয়েটি কি বড় হয়ে যাচ্ছে নাকি? দেখতে দারুণ লাগছে, এই কথার কান টান লাল করার মানেটা কি? জামিল তীক্ষ্ণ চোখে তাকালো। দিলু, তুই যেন কোন ক্লাসে এবার? ক্লাস 9-এ। ইস, আপনি এটাও জানেন না? কোন গ্রুপ, সায়েন্স না আর্টস? সায়েন্স। বাপরে বাপ, সায়েন্স? ইলেকটিভ অঙ্কে গোল্লা খাবি তো? কেন?
গোল্লা খাবো কেন? মেয়েরা অঙ্ক মানসাঙ্ক সব জানে নাকি? জামিল পাঞ্জাবির পকেট থেকে একটি চিরুনি বের করে বাথরুমের আয়নায় চুল আঁচড়াতে লাগলো। দরজা পর্যন্ত বন্ধ করলো না। কি বাজে অভ্যাস! দিলু শুনলো চুল আঁচড়াতে আঁচড়াতে জামিল ভাই গুনগুন করে গান গাচ্ছে। আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত পাখি গায়। এই শীতে বসন্তের গান। দিলু বহু কষ্টে হাসি চেপে রাখলো। সুরেরও কোনো ঠিক ঠিকানা নেই। বাথরুমে ঢুকলেই গান গাইতে হবে এমন কোনো কথা আছে? চল দিলু, দেখি কাউকে পাওয়া যায় কিনা। ওসমান সাহেব একটা কালো ট্রাঙ্কের উপর বসে আছেন। তার মুখে বিরক্তির ভাব এখন আর নেই। পাইপের তামাক পাওয়া গেছে। পাইপ তৈরি করা হয়েছে। বাতাসের জন্য আগুন ধরাতে পারছেন না। জামিলদের বেরোতে দেখে হাসি মুখে বললেন, জামিল, আমাকে এখানে বসিয়ে এক একজন এক একদিকে কেটে পড়েছে। ব্যাপারটা কি বলতো? সম্ভবত ছুটির দিনে আপনাকে কেউ ভয় টয় পায় না, আপনাকে নিরীহ মনে করে। ওসমান সাহেব শব্দ করে হাসলেন। এত শব্দে তিনি কখনো হাসেন না। দিলুও হাসলো। কাউকে হাসতে দেখলেই দিলুর হাসি পায়। ওসমান সাহেব বললেন, কি রকম মিসম্যানেজমেন্ট হয়েছে দেখলে? স্টেশনে জিপ নিয়ে থাকার কথা, জিপ তো নেই, একজন মানুষ পর্যন্ত নেই। এসে পড়বে, কিছু মুখে দেওয়া দরকার। এত বেলা হয়েছে, সবার খিদে পেয়েছে। বেলা কিন্তু চাচা বেশি হয়নি, মাত্র 7:30 বাজে। সকাল হয়েছে মাত্র। তাই নাকি? ওসমান সাহেব বেশ অবাক হলেন। জামিল বলল, আমি দেখি চায়ের ব্যবস্থা করা যায় কিনা। ওইখানে একটা চায়ের দোকান আছে, ওই চাকে মুখে দেওয়া যাবে? চেষ্টা করতে দোষ কি? লেট আস ট্রাই। ওসমান সাহেব আবার শব্দ করে হাসলেন। তার মেজাজ সম্ভবত ভালো হতে শুরু করেছে। দিলুও হাসলো। এখন বেশ পিকনিক পিকনিক লাগছে। নিশাত একটা কাঠের বেঞ্চিতে বসে লাল চাদর গায়ে জড়িয়ে বসেছিল। রোদ পড়েছে তার মুখে। শীতের বাতাসে তার কপালে ছোট ছোট কিছু চুল নড়ছে। সে বসে আছে বিষণ্ণ ভঙ্গিতে। তার ফর্সা গালে লাল চাদরের আভা পড়ছে। দিলু ফিসফিস করে বলল, আপা, কত সুন্দর! দেখেছেন? হ্যাঁ, দেখলাম। আপাকে ডেকে নিয়ে সঙ্গে নিয়ে যাই। ডাকো, ডাকলেই হয়। দিলু ডাকলো, আপা, এই আপা। নিশাত ওদের দুজনকে দেখলো, কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। মুখ ঘুরিয়ে নেওয়ার ভঙ্গিটি রাগী ভঙ্গি। সে এমন রেগে আছে কেন? আপা, আমাদের সঙ্গে যাবে? আমরা স্টেশনের বাইরে হাঁটতে যাচ্ছি। না। বাবু কোথায়? বাবু মার সঙ্গে, ওদেরই খুঁজতে যাচ্ছি। তুমিও চলো। না, আমি যাব না। চলো না আপা, এক কথা বারবার বলতে ভালো লাগে না। তোরা যা। দিলু অপ্রস্তুত হয়ে পড়লো। আপা মাঝে মাঝে এমন কড়া কথা বলে। এত সুন্দর একটি মেয়ে এরকম কথা বলবে কেন? দিলু হাঁটতে শুরু করলো। জামিল ভাই, এগুলো কি গাছ? জানি না কি গাছ। কৃষ্ণচূড়া নাকি? না, কৃষ্ণচূড়া না। কৃষ্ণচূড়ার পাতা তেঁতুল গাছের পাতার মতো। এগুলো খুব সম্ভব জারুল। কচুরি পানার মতো ফুল ফোটে এদের, নীল রঙের, খুব সুন্দর। এই স্টেশনের নামটা কি সুন্দর দেখেছেন? নামটার একটা গল্প আছে, জানো? কি গল্প? এখানে এক রাজা ছিলেন। রাজার একটি মাত্র মেয়ে। মেয়ের নাম সোহাগী। রাজ্যে পানির খুব কষ্ট। রাজা ঠিক করলেন এমন এক পুকুর তিনি কাটবেন যে রাজ্যে পানির কষ্ট থাকবে না। তিনি সত্যি প্রকাণ্ড এক পুকুর কাটলেন, কিন্তু আশ্চর্য, এক ফোঁটা পানি নেই। সে বছর খুব খরা। রাজ্যের লোক হাহাকার করছে। রাজা শুকনো মুখে পুকুর পাড়ে বসে আছেন। তখন শুনলেন কে যেন বলছে, রাজন, তোমার কন্যাকে পানিতে নামিয়ে দাও, জল আসবে। রাজা সোহাগীকে নামিয়ে দিলেন এবং বললেন, কোনো ভয় নেই মা, জল আসতে শুরু করলেই তোমাকে টেনে তুলে ফেলবো। মেয়ে পুকুরে নামা মাত্রই চারিদিক থেকে হু হু করে জল আসতে শুরু করলো। রাজা আর তাকে টেনে তুলতে পারলেন না। পুকুরটির নাম হলো সোহাগী পুকুর। জায়গাটার নাম ছিল সোহাগী। জান, এটা সত্যি না, বানিয়ে বানিয়ে বলছেন। বানাবো কেন? সোহাগী পুকুর সত্যি সত্যি আছে। জিজ্ঞেস করলেই জানতে পারবে। আর তুমি যদি ভরা পূর্ণিমার রাতে পুকুর পাড়ে বসে থাকো, তাহলে সোহাগের কান্নাও শুনবে। ওই মেয়েটি ভরা পূর্ণিমায় কাঁদে। কেন? পূর্ণিমার রাতে সে পুকুরে নেমেছিল, তাই। প্রতিটি পূর্ণিমাতে সে আসে। দিলু অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললো। তার চোখ ভিজে ভিজে আসছে। তার খুব অল্পতেই কান্না পায়। নিশাত দেখলো
ওরা লোহার গেট পার হয়ে স্টেশনের ওপাশের কাঁচা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। জামিল ভাই গল্প করছেন হাত নেড়ে নেড়ে। কি গল্প কে জানে? মুগ্ধ হয়ে শুনছে দিলু। দিলুকে আজ অন্য দিনের চেয়ে একটু বড় লাগছে। এত বড় মেয়ের স্কার্ট পরা ঠিক না, চোখে লাগে, মাকে বলতে হবে। লোকজন বিশেষ নেই চারদিকে, শুধু একজন বুড়ো খুব মন দিয়ে নিশাদকে দেখছে। এই প্রচন্ড শীতেও তার গায়ে শুধু একটা গেঞ্জি। নিশাদ প্রথমে ভেবেছিল ভিক্ষা চায় বুঝি, কিন্তু না, এই ভিক্ষুক নয়। ভিক্ষুকদের এতটা কৌতূহল থাকে না। তারা সরাসরি ভিক্ষা চায়, না পেলে চলে যায় অন্য কোথাও। নিশাতের নাক দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে। 2টি প্যারাসিটামল খেয়ে নেওয়া দরকার। নিশাত উঠে দাঁড়ালো। বুড়োটি বলল, কই যাবেন গো মা? আশ্চর্য, কত সহজেই মা ডাকলো। প্রশ্ন করতেও কোনো সংকোচ নেই, যেন কত দিনের চেনা। আমরা যাব নীলগঞ্জের ডাক বাংলায়। জি। আমরা যাব নীলগঞ্জ ডাক বাংলায়। জি। নিশাদ চলতে শুরু করলো। তার পিছনে পিছনে গেঞ্জি গায়ে বুড়োটি আসতে আরো কিছু জানতে চায় হয়তো, তাই সে আসছে। গ্রামের মানুষদের খুব কৌতূহল, ওরা প্রশ্ন করতে ভালোবাসে। জামিল একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালো। দিলু বলল, এখানে চা খাবেন? যা ময়লা। জামিল বলল, গ্রামের ঝকঝকে তকতকে রেস্টুরেন্ট কোথায়? এটা মন্দ কি? 12-13 বছরের একটা ছেলে চা বানাচ্ছিল। তার সামনে কাঠের একটা লম্বা বেঞ্চে রোদে পিঠ মেলে দুজন লোক বসে চা খাচ্ছে। তাদের একজন বলল, আপনারা যাইবেন কোনখানে? নীলগঞ্জ। ওরে ব্যাস, মেলা দূর, যাইবেন কেমনে? জিপ আসার কথা। রাস্তা তো ঠিক নাই, জিপ গাড়ি আহনের পথ নাই। তাই নাকি? জি। একজন নাকি আপনার মাইয়া? না, ও সরি, একজন না। জি, এইজন কি আপনার মাইয়া? না, আমার বোন। দিলু দেখলো 2টি লোকই গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছে। তার বড় অস্বস্তি লাগতে লাগলো। জামিল ভাই এই বেঞ্চে বসে চা খাবেন নাকি? লোক 2টির কৌতূহলের সীমা নেই। একজন বলল, সাব, আপনার নাম? আমার নাম জামিল। আপনি করেন কি? মাস্টারি করি ভাই। দেখি একটু বসার জায়গা দেন। দিলু অবাক হয়ে দেখলো সবাই বেঞ্চে ছেড়ে মাটিতে বসলো। আগের মতোই তাকিয়ে রইল অবাক হয়ে। এতটুকু সংকোচ নেই। জামিল বলল, দেখি 2 কাপ চা দাও তো। দিলু, খাবি তো? খাবো। লোক দুজন একজন বলল, বুঝলু সাবরে আর মাইয়াডারে কুকি বিস্কুট দে, খালি পেটে চা খাওয়ান ঠিক না। ছেলেটি 2টি লম্বা বিস্কিট হাতে করে এগিয়ে দিল। দিলু নিল না, কিন্তু জামিল ভাই নিল এবং চায় ভিজিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো। কি যে সব কাণ্ড করে জামিল ভাই, দেখতে বড় মজা লাগে। রেহানা বাবুকে নিয়ে অনেক দূর চলে গিয়েছিলেন। তার সঙ্গে ছিল সাব্বির। সাব্বির তার দুঃসম্পর্কের ভাগ্নে। সাব্বিরের এখানে আসার কথা ছিল না, হঠাৎ করেই এসেছে। এই হঠাৎ করে আসার অন্য কোনো অর্থ আছে কিনা রেহানা তা বুঝতে চেষ্টা করছে। কিন্তু সাব্বির ছেলেটি হয় খুব চুপচাপ কিংবা অতিরিক্ত চালাক। তার হাবভাবে কিছু বোঝার উপায় নেই। রেহানার ধারণা ছিল ট্রেনে সাব্বির নিশাতের আশেপাশে বসতে চেষ্টা করবে এবং গল্প টল্প করবে। সে তেমন কিছু করেনি, বসেছে কোনায়। কিছুক্ষণ অত্যন্ত মন দিয়ে একটা কমিক পড়েছে। 30-32 বছর বয়সের একজন মানুষ মুগ্ধ হয়ে কমিক পড়ছে, ব্যাপারটা তার ভালো লাগেনি। কমিক শেষ হওয়ার মাত্র সে জানালায় হেলান দিয়ে ঘুমোতে চেষ্টা করেছে কিংবা ঘুমিয়ে পড়েছে। নিশাতের দিকে তার কোন রকম আগ্রহ বোঝা যায়নি। তবে এও হতে পারে যে সে চেষ্টা করে তার আগ্রহ গোপন রাখছে, নিশাতকে ভালো রকম জানতে চায়। আজ ভোরে তিনি দেখলেন সাব্বির ক্যামেরা হাতে একা একা যাচ্ছে। বাবুকে সঙ্গে নিয়ে তিনি নিজেও এগুলেন। অল্প কিছু কথাবার্তা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, দেশে কতদিন থাকবে? বেশি দিন না, ক্রিসমাসের পর ছুটে চলে যাব। জানুয়ারির 3-4 তারিখের মধ্যে পৌঁছতে হবে। তাহলে তো খুব অল্প দিন। জি। রেহানা ইতস্তত করেই বলে ফেললেন, বিয়ে করে বউ নিয়ে ফিরবে নাকি? অনেকে তো তাই করে। এখনো কিছু ঠিক করিনি। আমার অবশ্যই মা মেয়েটি দেখছেন, বিয়ে করতেও পারি। রেহানা কিছু বলল না। দেখলেন সাব্বির ক্রমাগত ছবি তুলছে। গাছের ছবি, নদীর ছবি, নৌকার ছবি, কুয়াশা, সব ঝাপসা দেখাচ্ছে। ভালো ছবি আসার কথা নয়, তবু ছবি তুলছে।
রেহানা একটা ব্যাপার লক্ষ্য করলো, এই ছেলেটি অত যে ছবি তুলছে একবার বলেনি আসুন মামি আপনার একটা ছবি তুলে দেই। এই বয়সে ছবি তোলার তেমন তার কোনো শখ নেই, তবু এটা সাধারণ ভদ্রতা। সাব্বির বলল, আপনার নাতি খুব শান্ত, খুব চুপচাপ। খুব শান্ত না, বিরক্ত করে, নতুন জায়গা দেখে চুপ করে আছে। অপরিচিত মানুষের সামনে সে ভেজা বেড়াল। ওর বয়স কত? 5 বছর বয়সে পড়লো। রেহানা আশা করেছিল সাব্বির এবার বাবুর সম্পর্কে কিছু বলবে, কিন্তু সে কিছুই বলল না। অত্যন্ত মনোযোগের সঙ্গে একটা বকের ছবি ফোকাসে আনতে চেষ্টা করলো। টেলিস্কোপিক লেন্স থাকা সত্ত্বেও বকের ছবিটি স্পষ্ট হচ্ছে না। বেশ কুয়াশা, মোটামুটি স্পষ্ট হলেই ছবিটি ভালো হতো। বকের ধানি ছবিটি হালকা সবুজের ব্যাকগ্রাউন্ডে ভালো আসছে। রোদ আরেকটু চড়ে গেলে ছবি ভালো হবে না। সাব্বির, চলো যাই, তোমার মামা বোধহয় রেগে যাচ্ছেন। চলুন। বাবুকে কোলে নিয়ে হাঁটতে তার কষ্ট হচ্ছে। একবার বললেন, বাবু আমার হাত ধরে হেঁটে হেঁটে আসো। বাবু শক্ত করে তার গলা চেপে ধরলো। তার মানে সে কিছুতেই নামবে না। রেহানা আশা করছিল সাব্বির বলবে, আমার কোলে দিন, আমি নিয়ে যাব। কিন্তু সাব্বির সেসব কিছু বলল না। লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলেন। মেয়েদের সঙ্গে এত দ্রুত হাঁটা যায় না। এই সাধারণ ভদ্রতা কেন কি ওর নেই? রেহানা মনে মনে বেশ বিরক্ত হলেন। স্টেশনের কাছে এসে তিনি দিলু এবং জামিলকে দেখলেন। নোংরা একটা বেঞ্চিতে বসে চা খাচ্ছে। তাদেরকে ঘিরে 4-5 জন গ্রামের মানুষ বসে আছে মাটিতে। দিলু স্কার্ট পরে থাকায় তার ফর্সা পা অনেকখানি দেখা যাচ্ছে। দৃশ্যটি তার ভালো লাগলো না। গ্রামের মানুষগুলি বোধ করি সে বসে আছে ফর্সা পা দেখার জন্য। তিনি একবার ভাবলেন দিলুকে ডাকবেন, কিন্তু সেটা বোধহয় ঠিক হবে না। দিলুর জামা কাপড় কি কি এনেছেন তিনি তা ভাবতে চেষ্টা করলেন। মনে পড়ল না। জামা কাপড় সব গুছিয়েছে নিশাত। তাকে জিজ্ঞাসা করতে হবে। দিলু তাদের ডেকেই বলল, মা কোথায় ছিলে তোমরা? তারপর ছুটে এলো তাদের দিকে। আমি ভাবলাম তোমরা বোধহয় হারিয়েই গেছো। হারিয়ে যাব কেন? নে বাবুকে কোলে নে। দিলু বাবুকে কোলে নিয়ে বসলো। সাব্বির ভাই, আমাদের একটা ছবি তুলে দিন তো। আয় বাবু ওনার দিকে তাকিয়ে হাসি তো লক্ষ্মী ছেলের মতো। সাব্বির ক্যামেরা ঠিকঠাক করতে লাগলো এবং ছবি তুলল বেশ কয়েকটি। রেহানার মনে হলো এই ব্যাপারে ছেলেটির আগ্রহ আছে। ছবি তোলায় তার কোনো ক্লান্তি নেই। ওসমান সাহেব ভেবে রেখেছিলেন রেহানার উপর খুব রাগ করবেন। সেটা সম্ভব হলো না। সাব্বির রয়েছে, তার সামনে সিন ক্রিয়েট করার কোনো প্রশ্নই ওঠে না। তবু বিরক্ত স্বরে বললেন, তোমরা ছিলে কোথায়? কাছেই। তোমার জিপ তো এখনো আসেনি? এত তাড়া কিসের? জিপ আসবে না, নষ্ট হয়ে পড়েছে। গরুর গাড়ি নিয়ে এসেছে। গরুর গাড়ি? হ্যাঁ, 2টা গরুর গাড়ি, একটা মহিষের গাড়ি। তাড়াতাড়ি রওনা হওয়া দরকার। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হবে। রেহানা অবাক হয়ে বললেন, 3টা গাড়ি কেন? পাগল ছাগলের কাণ্ড। যতগুলি পেরেছে নিয়ে এসেছে। তোমার পুলিশের লোকজন কেউ আসেনি? না। ওসমান সাহেবের মনে হলো রেহানা মুখ টিপে টিপে হাসছে। কেউ নিতে আসেনি, এই ব্যাপারটা দুঃখজনক। এনি হাসবে কেন? রেহানা বললেন, তোমার খবর বোধহয় পাইনি, পেলে আসতো। ওয়্যারলেস মেসেজ দিয়েছি, পাবে না মানে? তোমাদের নীলগঞ্জ থানায় হয়তো ওয়্যারলেস নেই। প্রতিটি থানায় ওয়্যারলেস সেট আছে। কি বলছো এসব? দিলু বলল, বাবা আমি কিন্তু মহিষের গাড়ি করে বেড়াতে যাব। ওসমান সাহেব একটু ধমক দিতে গিয়ে নিজেকে সামলে নিয়ে বললেন, তিনি প্রতিজ্ঞা করে বের হয়েছেন ছুটির সময় কোনো রাগারাগি করবেন না। কিন্তু মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। কেউ নিতে আসছে না? নিতে আসবে না? কেউ কি নিতে আসবে না? থানাওয়ালাদের এত বড় স্পর্ধা থাকা উচিত নয়। গাড়িতে গুছিয়ে বসতে বসতে 9টা বেজে গেল। প্রথম কথা হয়েছিল একটিতে যাবে শুধু মালপত্র, অন্য দুটিতে, একটিতে জামিল ও সাব্বির, একটি গাড়িতে দিলুরা। কিন্তু নিশাত বলল, মা আমি বাবুকে নিয়ে একটি গাড়িতে একা যেতে চাই। কেন? কোনো কেন টেন নেই, আমি এমনি যেতে চাই। সবসময় তুমি একটা ঝামেলা করতে চেষ্টা করি না, কমাতে চেষ্টা করি। আমি একাই যেতে চাই মা। নিশাত শেষ পর্যন্ত অবশ্যই একা একা গাড়িতে ওঠেনি, রেহানা উঠেছে তার সঙ্গে। প্রথম গাড়িটিতে বাবা, দিলু ও বাবু। মহিষের গাড়িটিতে জামিল ও সাব্বির।
গাড়ি চলা শুরু করার মাত্রই সাব্বির মাথার নিচ থেকে একটি হ্যান্ডব্যাগ দিয়ে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ল।